যখন আমার বউয়ের ইতালির ভিসা হয়ে গেল, ইতালির টিকিট হয়ে গেল, আমার বউ জানি কেমন পাল্টে গেল। আমার বাচ্চার দিকে কোনো খেয়াল নাই। 1 বছর 3 মাসের বাচ্চা, তার কোনো খেয়াল নেই। আমার দিকেও তার খেয়াল নেই। শুনছিলাম বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়। তো আমার সাথে কি এরকম কিছু একটাই হইতেছে? 2019 সালের ঘটনা। আমার কাজিন বড় ভাইয়ের যে বিয়েতে আমরা সবাই গেলাম। পরবর্তীতে আমার ভাবির যে বোন আছে, মামাতো বোন, নতুন ভাবির মামাতো বোনের সাথে আমার ওইখানেই দেখা। তারে দেখার পর আমার এতটাই ভালো লাগছে যে আমার মনে হয়েছে এই পৃথিবীতে আমার জন্মই হয়তোবা এই চোখে এতটুকু তৃপ্তি নেওয়ার জন্য। একটা পরীও হয়তোবা এতটা সুন্দর হয় না। তো কিছু খুনসুটি দুষ্টামির মাঝেই বিআইনের সাথে আস্তে আস্তে করে ওই বিয়েতেই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। বিয়ে শেষ হলো, তারপর সে চলে গেল। চলে যাওয়ার পরবর্তীতে তার সাথে আমার ফেসবুকে কথাবার্তা বলা শুরু হয়। একটা পর্যায়ে কথা বলতে 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 কিভাবে জানি 1 সপ্তাহ 10 দিন যাওয়ার সাথে সাথে তাকে আমি প্রপোজ করে ফেলি। এক পর্যায়ে সে আমাকে উত্তর দেয় যে আমি তোমার শেষ বয়স অব্দি হাতটা ধরে চলতে চাই। ওই দিন ছিল আমার পৃথিবীর সবচেয়ে খুশির দিন। যে দিনটা আমার জীবনে হয়তো বা কখনো আসে নাই, আসবেও না, আর কোনোদিন আসবে না। যখন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্টেড করলো, তখন আমি তার সাথে একটা পর্যায়ে দেখা করি। তারপরে থেকে আমাদের রেগুলার কথাবার্তা শুরু হয়ে গেল। পরে আমি একদিন সারপ্রাইজ দিতে চাই তাকে। ওইখানে আমি রাত্রে 1:30 বাজে হাজির হই। তাকে এক নজর দেখতে গেছিলাম, তার বাসার সামনে গেছি যে তাকে সারপ্রাইজ দেবো যে আমি আসছি, সে বারান্দা থেকে আমাকে দেখবে। তো আমি ছিনতাইকারীর কবলে পড়ি। তার বিল্ডিং এর সামনে ছিনতাইকারী আমাকে আটকে রেখে আমাকে মারছে। আমার গার্লফ্রেন্ড বুঝতে পারে, তখন ও দৌড়ে 5 তলা থেকে নাইমে গেছে। পরে আমার সামনে যখন আসে, তো ও কি করলো, ওর হাতের আংটিটা খুইলা ফেলতে নিছে। আমি ওর হাতটা চাপ দিয়ে ধরলাম, ওরে দিতে দেই নাই, আমার ফোনটা দিয়ে আমি চলে আসলাম। তার পরবর্তীতে সে তার বাসায় চলে গেল, তাকে বুঝিয়ে বাসায় পাঠাইলাম, আমিও বাসায় চলে আসলাম। চলে আসার পরে আর দেখা হয় নাই বলতে লকডাউন দিয়ে দিল। আমাদের সম্পর্ক চলতেছিল 7.5 মাস হইলো। 7.5 মাস পরে তার বিয়ের কথা চলতেছিল তার ফ্যামিলিতে। তারপরে তো আমি তার ফ্যামিলিকে ফোন দিয়ে কথা বললাম, তার চাচির সাথে কথা বলছি, তো ওর মার সাথে কথা বলছি, তো আত্মীয়র ভিতরে বিয়ে দিবে না, তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তার ফ্যামিলি তো কেউ রাজি হবে না। তো একটা পর্যায়ে তাকে আমি জিজ্ঞেস করি যে কি করবো, তুমি কি চাও বলো। 2 দিন পরে সে আমাকে জানাইলো যে আমাকে তুমি নিয়ে যাও। তারপরে আমি পরের দিনই তার বাসার সামনে গেলাম, তাকে নিয়ে আমি পালায়ে চলে আসলাম। তো আমি তাকে নিয়ে চলে গেলাম চিটং এ। তারপরে আমরা বিয়ে করে আমরা 11 দিনের যখন সংসার চলে, তখন তার মা আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে বাবা, এখনো তো কেউ জানে না যে মেয়ে পালিয়ে গেছে, এখনো ইজ্জতটা বাইচা আছে, যা হইছে হইছে, তোমাকে আমরা মাইনা নিব, পরে আমরা বিয়ের অ্যারেঞ্জ করব, তুমি ওকে দিয়ে যাও, তুমি আমাদের মান সম্মানটা বাঁচাও। তো আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে তারা তো আমার শ্বশুর শাশুড়ি, তাদের ইজ্জতটা তো আমার ইজ্জত, তো তাদের ইজ্জত রক্ষার্থে আমার ওয়াইফকে তার বাসাতে দিয়ে আসলাম। তো বাসাতে দিয়ে আসার পরে 1.5 মাস চলে যায়, 2 মাস চলে যায়। তো তারা কোনো কিছুই ব্যবস্থা করতেছে না, বিয়ের সাথে কোনো অ্যারেঞ্জ করতেছে না। আমাকেও শুধু সময় দিয়ে রাখতেছে, দেখি দেখি কথা বলবো। ওর ফ্যামিলি ওকে প্রেশার ক্রিয়েট করতেছে। তো আমার বউ হচ্ছে আমার জন্য তখন খুব পাগল ছিল। তো আমার স্ত্রী হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি আইসা আমাকে নিয়ে যাও। আমি গেলাম, পরে সে আমার সাথে পালায় চলে আসলো। তো এবার আমি তাকে নিয়ে সরাসরি আমার বাবার বাসায় যেয়ে উঠলাম, গ্রামের বাড়িতে। সংসার শুরু হইলো আমাদের, সুন্দর একটা সংসার। আমার মা ওকে অনেক আদর করতো। তো সংসারে ঝগড়া ঝাই ঝামেলা খুনসুটি ছিল, ঝগড়া ছিল, দুজন দুজনের প্রতি আসক্ত ছিলাম। তা আমার একটা অভ্যাস খারাপ ছিল কি, আমি একটু রকচটা। আমি ওর গায়ে হাত তুলতে পারতাম না, কিন্তু রাগ উঠলে আমি আমার নিজেকে টর্চার করতাম, আমার কপালে বাড়ি দিতাম, এগুলা করতাম। হ্যাঁ, দোষ আমারও আছে, এক হাতে তালি বাজে না। আমার 20 হইলো আছে, 50 হইলো আছে। তো একটা সময় আমার সন্তান তার গর্বে, একটা সময় যে আমার বাচ্চা হইলো, তা আমরা সবাই খুশি। তো কোনোদিন 1 মাস যাওয়ার পরে এক পর্যায়ে হঠাৎ করে তার বাবা, মানে আমার শ্বশুর, একদিন আমাকে কল দিয়ে বলতেছে যে তোমাদের সম্পর্ক তো আমরা মাইনে নিছি, তো নাতিনকে নিয়ে আসো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আইসা বাসায় থাইকা যাও। তো আমি গেলাম আমার ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। আমাদের 2-3 দিন অনেক আপ্যায়ন করে এসেছে তার বাবা, অনেক। 2 দিন আমার শ্বশুর আমাকে কোনোভাবে বুঝতেই দেয়নি যে সে আমার বউয়ের বাবা। তো চলে আসলাম, সুন্দরভাবে সংসার চলতেছিল আমার। একদিন হঠাৎ করে বছর খানিকের মাথায় আমার বাচ্চা যখন 5 মাস 6 মাস চলে, তো আমার শ্বশুর তো ইতালিতে থাকতো। তো সে আমার ওয়াইফকে হঠাৎ করে কল দিয়ে বলতেছে যে তোমাদের তো যে ভিসা জমা দিছিলাম, ফ্যামিলি ভিসা, ওইটা তো হয়ে গেছে, এখন তুমি কি চাও। পরে আমার ওয়াইফ বলছে যে আমার গার্ডিয়ান আমার স্বামী, আমার স্বামীর সাথে আপনি কথা বলেন। তো আমার শ্বশুর আমাকে কল দিল,
কল দেওয়ার পরে সবটা ভাঙিয়ে বললো যে ওদের তো কাগজপত্র হয়ে গেছে, এখন কি আসতে দিবা নাকি দিবা না। পরে আমি বললাম যে বাবা, তার যদি সন্তান রেখে যাওয়ার ইচ্ছা থাকে বা পারে সে যাক, তা আমি তাহলে যাইতে দিলাম। সে পাসপোর্ট জমা দিল, ভিসা লাগলো। ভিসা লাগার পরে তারা টিকিট কাটলো। যখন আমার বউয়ের ইতালির ভিসা হয়ে গেল, ইতালির টিকিট হয়ে গেল, আমার বউ জানি কেমন পাল্টে গেল। আমার বাচ্চার দিকে কোনো খেয়াল নাই। 1 বছর 3 মাসের বাচ্চা, তার কোনো খেয়াল নেই। আমার দিকেও তার খেয়াল নেই। সে পুরাই চেঞ্জ হয়ে গেল। তো ফ্লাইটে যখন সে চলে যাবে, এয়ারপোর্ট গেলাম, শুনছিলাম বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়। তো আমার সাথে কি এরকম কিছু একটাই হইতেছে। একটা পর্যায়ে সে যখন চলে গেল, 3 মাস 4 মাস যাওয়ার পরে সে জব পাইলো, জবে লাগলো, জব করতেছে। আমার বাচ্চাটা ছিল আমার মার কাছে। তো ওই সময় থেকে বাচ্চাটা লালন পালন করছে আমার মা আর আমার বোন। আমার মা বোন দুইজনেই লালন পালন করে বড় করছে। আমি চাকরি বাকরি করতেছি। তো আমার ওয়াইফ যখন চাকরি করতে ঢুকলো, তখন সে আমার সাথে আবার ছিন্ন বিচ্ছিন্ন কথার মতো হয়ে গেল। মানে কিছুদিন কথা সুন্দরভাবে বলে, আবার কিছুদিন কিরকম হয়ে যায়। তো একটা সময় আমি জানতে পারলাম যে সে একটা ছেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তারই কলিং হয়। আমার একটা ফ্রেন্ড ইতালিতে, তার বাসার পাশেই থাকতো, কিন্তু সে জানতো না। ফ্রেন্ড আমাকে ভিডিও কলে দেখাইছে যে ওই ছেলে তাকে প্রতিদিন বাসায় দিয়ে যায়। আমার ফ্রেন্ড একদিন দেখাইলো যে সে শাড়ি পরে ঘুরতে বের হয়েছে ওই ছেলের সাথে। তো এইদিকে আমার ছোট দুধের বাচ্চা কষ্ট করতেছে, আর ওইদিকে তার মা কি করে বেড়াইতেছে। তো একটা সময় ওর আমি জিজ্ঞাসা করি, ও স্বীকারোক্তি দেয় না, স্বীকার করে না। আমার ভুলগুলো ছিল, ভাই আমি রাগারাগি করতাম। আর তার আমার প্রতি অভিযোগ একটাই, যে আমি বদমেজাজি। কোনো কিছু হইলে আমি চিল্লায় উঠি। কিসের উপরে? সে বোরখা থুইয়া কেন ইতালিতে যাইয়া গেঞ্জি পরে ঘুরতাছে, গেঞ্জি পরে পেট দেখা যায়, আমি অনেক উত্তেজিত হয়ে যাই, আমি রকচটা। এগুলাই ছিল আমার দোষ। তারপর সে 24 সালে বাংলাদেশে আসে। সে আসার পরে যখন আমি ঢাকাতে তাকে আনতে গেলাম, আমি তার হাত ধরলাম। এতদিন পর দেখা, 2 বছর হয়ে যেতেছে। হাত ধরছি, সে হাতটা টান দিয়ে নিয়ে চলে গেছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে এমন কেন করো? বলতেছে এমনিতে। আমরা আমাদের শ্বশুর বাড়িতে যাই উঠলাম। তো স্বামী স্ত্রী তো রাত্রে একসাথে শুভ। তো আমি যাই গেলাম। তো এতদিন পর যেহেতু দেখা, একসাথে রুমে গেছি, দুইজন পার্সোনাল সময় কাটাবো, কোনো কিছুই না। তো সে বলতেছে আমি তার পাশে শুইতে পারবো না, সে আমাকে তার পাশে শুইতে দেবে না। তো ওই বিষয় নিয়ে তর্ক বিতর্ক হইলো যে শুবো না কেন। তো সে এক পাশে খাটে শুয়ে রইলো, আমি এক পাশে শুয়ে রইলাম। তার সাথে আমার টোটালি কোনো এতদিন পরের ভালোবাসা কোনো কিছুই হইলো না। পরের দিন সে আমাকে ওই দিন রাতে নিচে শোয়াইলো। শীতের রাতে, এই অক্টোবর নভেম্বর মাস, তো শীতের মাস, তখন সে আমাকে ফ্লোরে শোয়াইলো। আমি শুধু চুপ করে ছিলাম, আমার মা ওইখানে আছে, ইজ্জত আছে একটা। তো এক পর্যায়ে এর পরের দিন আমাকে অনেক প্রেসার দিয়ে সকালবেলা পাঠিয়ে দিল চিল্লাচিল্লি করে। সে মেয়ের বেবি পাসপোর্ট করছে, বেবি পাসপোর্টে ভিসা জমা দিচ্ছে মেয়ের। এখন সে চাইতেছে যে বাচ্চা নিয়ে যেতে, ইতালিতে নিয়ে যাবে, কিন্তু আমি তো বাচ্চাকে দিব না। আমি বাচ্চাকে অনেক কষ্ট করে লালন পালন করছি, মানুষ করছি, এতটুকু বানাইছি, 3 4 বছর বয়স বানাইছি। তো আমার পক্ষে তো সম্ভব না আমার বাচ্চাকে ছাড়া থাকার। দোষটা ছিল তার, আমি তো কোনো কারোর সাথে সম্পর্ক করিনি। সে তো মা হিসাবে যোগ্য না, কেননা সে তো অন্যদের সাথে ঘুরে টুরে বেড়াইতেছে, কিন্তু বাচ্চার কোনো খেয়াল নেই। তো এই বাচ্চাকে আমি কিভাবে দেবো, যেখানে আমার বাচ্চা সেফ নাই। তো একটা পর্যায়ে আমার বাচ্চা এটাকে নিয়ে অনেক টানাটানি করতেছিল, সে বাচ্চাকে নিয়ে যেতে চেষ্টা করতেছিল। আমি বাচ্চাটাকে এতদিন পালছি, আমি কিভাবে দেবো বাচ্চাকে? আর ওর বাচ্চার প্রতি কোনো টান নাই। তো তখন আমি বাচ্চা দিই নাই। তারপরে সেই তারিখে চলে গেল। তো আমাদের ভিতরে কথাবার্তা অফ হয়ে গেল। তো জানুয়ারি মাসের 15 তারিখে আমার মেয়ের বার্থডে। সেই দিন সে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার জন্য তো একটা সারপ্রাইজ আছে। আমি বলতেছে ওকে দেন, মেয়ের বার্থডে আপনাকে সারপ্রাইজ দেবো, এটা বলছে। তো হঠাৎ করে সে আমাকে ডিভোর্সের কাগজ পাঠাইছে। তো ডিভোর্সের পরবর্তীতে তো বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন সময়। এখন অবধি সে আমার সাথে খুব ঝামেলা করতেছে। আমার কাছে তার কুকীর্তির অনেক প্রমাণ টমাণ আছে। সে কারণে সে বাচ্চা নিতে পারতেছে না আমার কাছ থেকে। সব প্রমাণ আছে, আজ অব্দি তারা যে যে ঝামেলা করছে সব প্রমাণ আছে। এই জন্য সে পুলিশি মামলা করতে পারতেছে না। পুলিশি মামলা করলেও যখন আমি কোর্টে পেশ করবো সব প্রমাণ, তার কাছে তো বাচ্চা যেহেতু সেফ না, এই কারণে সে আইনগত ভাবে কোনো কিছু করতে পারতেছে না, প্লাস কোনো আইনগত ভাবে স্টেপ নিতে পারতেছে না। কিন্তু সে আমাকে খুব পরিমাণ ডিস্টার্ব করতেছে। যে ছেলের সাথে সে সম্পর্ক করতো, ওই ছেলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ওয়াইফের নেগের ছবি, মানে আমার এক্স ওয়াইফের নেগের ছবি,
নানান ধরনের ছবি টবি তাকে দিছিল, ওই ছবিগুলো আমাকে দেয়। প্লাস একসাথে তারা ছিল, ওরকম পারস্পরিক সম্পর্কের ভিডিও ছবি আমাকে সেন্ড করে। মানে এরকম করে চলতেছে। তো আমি এগুলা নিয়ে খুবই ক্লান্ত। যেটা হয়ে গেছে জীবনে হয়ে গেছে, আমি চাই না এগুলার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ুক। আমি এগুলো থেকে সুরা হাইডিং হয়ে আমার সন্তান নিয়ে খুব ভালো থাকতে চাই, কারণ আমার সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে চাই, ওর একটা সুন্দর জীবন দিতে চাই। এই প্রেশার গুলা থেকে আমি কোনোভাবে বের হইতে পারতেছি না, আমার সন্তানের জন্য আমি কিছু করার চেষ্টা করতে পারতেছি না। সে যখন আইসা আমাকে ডিস্টার্ব করে আমার খুব পেন হয়। আমার ওয়াইফের কাছে, এক্স ওয়াইফের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে যে কোনোভাবে আমার থেকে যে আমার বাচ্চাটা না নেয়, ডিস্টার্ব না করে। যখন আমার বাচ্চা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বুঝমান হয়ে যাবে, আমি তখন তাকে সব প্রমাণ দিয়ে দিব। যদি তার মনে হয় তার কাছে যাবে, আমি স্ব ইচ্ছায় তার কাছে দিয়ে দিব। কিন্তু এখন আমার বাচ্চাটাকে আমাকে মানুষ করতে দেন। আমি সেই 1 বছর 3 মাস থেকে মানুষ করছি, লালন পালন করছি। আমার বাচ্চাটাকে কাইরা নিয়েন না আপনারা। নিজের কষ্টের ঘাম দিয়া, ঘামে উপার্জিত টাকা দিয়া আমি আমার সন্তানকে মানুষ করছি, যে আমার পুরো পৃথিবী। আমার বাচ্চাটা আমার জীবন ভাই। আমি এই বাচ্চায় যাবো ভাই, আমার কিচ্ছু নাই। আমার বাচ্চাটাকে কোনোভাবে নিয়েন না আমার কাছ থেকে। আমার বাচ্চাটা আমি খুব কষ্ট করে লালন পালন করছি, কেউ ছিল না আমার পাশে। আমি একা একা আমার বাচ্চাটাকে লালন পালন করছি। আমার ওয়াইফকে বলতেছি আমাকে যাতে কোনোভাবে বিরক্ত না করে, আমাকে বিরক্ত করেন না, আমার বাচ্চাটা একটু মানুষ করতে দেন। আজকে 2 বছর হয়ে গেল, আমি এখন অব্দি বিয়ে করিনি, কখনো করবো না। আমি সিঙ্গেল ফাদার হয়ে শেষ জীবন অব্দি থাকতে চাই। আমি শেষ নিঃশ্বাস ফেলতে চাই আমার সন্তানকে মানুষ করার মাধ্যমে।